আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। পোস্টাল ব্যালট নিয়ে রাজনৈতিক দল থেকে শুরু করে অংশীজনদের সাথে আলাপ আলোচনা করলে একের পর এক বিতর্ক তৈরি হতো না বলে মনে করেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। কমিশনের ক্ষেত্রে অদক্ষতার পরিচয় দিয়েছে বলে মত তাদের। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। পোস্টাল ব্যালট একেবারেই নতুন অভিজ্ঞতা বাংলাদেশের জন্য, আর তাতেই হযবরল প্রধান রাজনৈতিক দল বিএনপি পোস্টাল ব্যালট নিয়ে একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ করছে নির্বাচন কমিশনকে। সবচেয়ে বড় অভিযোগ ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়ে। পোস্টাল ব্যালটে প্রতীকের দুটি পাতা, প্রথমটিতে ৭০টি আর দ্বিতীয়টিতে ৪৮টি প্রতীক। বর্ণনানুক্রমে কলাম ভিত্তিক সাজানো হয়েছে প্রতীকগুলো। পঞ্চম কলামে ধানের শীষ প্রতীকটি এমন জায়গায় স্থান পেয়েছে যেখানে আবার ভাঁজ পড়বে। বিএনপি মনে করে রাজনৈতিক কৌশল করে তাদের প্রতীকটি এমন বিতর্কিত জায়গায় রাখা হয়েছে। ভাঁজটার মধ্যে যদি কোনো রকম এদিক ওদিক হয়, এলোমেলো হয়, তাহলেও তো বুঝতে সমস্যা হবে। ওই টিক চিহ্নটাই তো গিয়ে আর একটা প্রতীকের মধ্যেও লাগতে পারে, লাগলে পরে তো ব্যালটটা বাতিল হয়ে যাবে। তাহলে ক্ষতি তো হচ্ছে ধানের শীষের। কমিশন বিভিন্ন ইস্যু নিয়ে রাজনৈতিক দল থেকে শুরু করে অংশীজনদের সাথে আলাপ আলোচনা করলেও পোস্টাল ব্যালট নিয়ে কোনো পরামর্শ করেনি, যার দরুন এ নিয়ে এত বিতর্ক বলে মনে করেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। উদ্যোগটা যেহেতু একদম নতুন, ইনোভেটিভ, এটা উচিত ছিল রাজনৈতিক দলগুলোর, অন্তত প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটু আলোচনায় বসে তারপরে এটাকে সেটআপটাকে ঠিক করা। নির্বাচন কমিশনের স্বইচ্ছায় এরকম একটা বিএনপিকে এরকম ভাজের জায়গায় এনে দিয়েছে যাতে কেউ দেখতে পারবে না, এটা আমি মনে করি না। হয়তো চিন্তা ভাবনার অবকাশ কম ছিল, কিংবা হয়তো তারা কোনো রকমের এফিসিয়েন্সির জায়গায় অভাব ছিল। এই বিতর্কটাই আসতো না, কারণ তারা তো একটা মক পোস্টাল ব্যালট আপনি তাদের দেখাতে পারতেন না। ওনাদের স্বার্থটা কি লুকিয়ে লুকিয়ে কাজ করতে চায় কেন ওনারা? যে নির্বাচনটা নিয়ে আমাদের এত স্বপ্ন, সেই নির্বাচনটাকে তো ওনারা নির্বাচনের আগেই নানান টেনশনে ফেলে দিচ্ছেন। এ নিয়ে কমিশনের দক্ষতার ঘাটতি রয়েছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। যখন তারা ব্যালট পেপারটা তৈরি করে তখন সংস্কারের জন্য আমরা অনেক কিছুর কাছে গেছি। মাঝে মাঝে পলিটিক্যাল পার্টিদের ডেকে ইলেকশন কমিশন তাদের মতামত নিয়েছে। এই ব্যালট পেপার নিয়ে তারা কেন মতামত নেয়নি? বিদ্যমান ব্যবস্থায় যেহেতু ব্যালট পরিবর্তনের সুযোগ নেই, সেহেতু কিভাবে বিএনপির অভিযোগগুলো আমলে নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা যায় সে বিষয়ে কমিশনকে পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। খান আলামিন, আরটিভি, ঢাকা। আসন্ন নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির শেষ দিন আজ সকাল 10টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হবে। শুনানিতে নিয়মিত আপিল ছাড়াও আগের অপেক্ষমান আপিলগুলো নিষ্পত্তি হবে। এর আগে অষ্টম দিনে 112টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এর মধ্যে 45টি মঞ্জুর ও নামঞ্জুর হয় 37টি আপিল। এদিকে সকালে ইসির অফিস ঘেরাও করার কথা রয়েছে ছাত্রদলের। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আছেন নাজমুল হুদা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাজমুল, এখন পর্যন্ত কয়টি শুনানি হয়েছে এবং আপিলকারীরা কি বলছেন আমাদের জানাবেন। সাদিয়া, এখন পর্যন্ত আজকে শেষ দিনের যেই শুনানি, সেই শুনানি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। 10টায় শুরু হওয়ার কথা রয়েছে, এখনো শুরু হয় নাই। তবে শুনানির জন্য যারা এসেছেন তারা কিন্তু এই মুহূর্তে আমার পেছনটাতে দেখতে পাচ্ছেন যে অপেক্ষায় রয়েছেন। তারা পর্যায়ক্রমে কয়েকজন ইতিমধ্যেই শুনানি কক্ষের ভিতরে ঢুকেছেন। তো তাদের আজকে মোট নিয়মিত যেই আপিল রয়েছে তার 35টি আপিলের শুনানি হবে, অর্থাৎ 610 থেকে 645 পর্যন্ত আপিলের শুনানি হবে। পাশাপাশি এর আগের 30টি আপিল বিভিন্ন সময়ে পেন্ডিং রেখেছে নির্বাচন কমিশন, সেই 30টি আপিলেরও পেন্ডিং হবে। সব মিলে আজকে মোট 65টি আপিলের শুনানি হবে। এর আগে একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল অষ্টম দিন ছিল এবং গতকাল পর্যন্ত 400টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন, এবং আজকের যে 65টি আপিল, সেই আপিলটি নিষ্পত্তি হয়ে গেলে আমরা জানতে পারবো যে সর্বমোট কতজন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেলেন এবং কাদেরটা বাতিল হলো। আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু ছাত্র দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিও রয়েছে। সেটি তারা 10টার দিকে শুরু করার কথা ছিল, তবে এখন পর্যন্ত আমরা তেমন কাউকে দেখতে পাইনি।
তা আমরা একটু জানার চেষ্টা করেছিলাম যে তারা কেন আসলে ইসি ঘেরাও কর্মসূচি দিয়েছে। এর মধ্যে আমরা জানতে পেরেছি যে পোস্টাল ব্যালট সংক্রান্ত যে বিষয় রয়েছে, নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে এমন একটি অভিযোগ রয়েছে তাদের। পাশাপাশি বিশেষ রাজনৈতিক দলের চাপের মুখে যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, এরকম অভিযোগ রয়েছে তাদের। এছাড়া আপনি জেনে থাকবেন যে কয়েকদিন আগে নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে, সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল যে জাতীয় সংসদ নির্বাচনের আগে যাতে অন্য কোনো নির্বাচন করা না হয়। তো সেক্ষেত্রে শাকসু অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যে নির্বাচন, সেটিও নির্বাচনের আগে করা যাবে না। তো এই সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্রদলের এই নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি করার কথা রয়েছে। তো এখনও তারা এসে পৌঁছায়নি। এখন যাদেরকে দেখছেন তারা সবাই আপিলের জন্য এসেছেন, আইনজীবী এবং যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনকেও ইসি কার্যালয়ের ভিতরে ঢুকতে 10টায় আজকের শুনানি হবে এবং মোট 65টি শুনানি হবে এবং আজকেই শেষ দিন। আজকের দিনেই ফয়সালা হয়ে যাবে আসলে কে কে তার প্রার্থিতা পাবেন এবং কাদের প্রার্থিতা বাতিল হবে। পাশাপাশি এর পরপরই কালকে পরশুদিন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন এবং এরপর দিন প্রতীক বরাদ্দ দিবে নির্বাচন কমিশন এবং আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহে ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দেখা দিয়েছে চরম শিক্ষার্থী সংকট। কাগজে কলমে শিক্ষার্থী থাকলেও উপস্থিতি নেই শ্রেণীকক্ষে। 60 থেকে 70 জনের এক একটি শ্রেণীকক্ষে শিক্ষার্থী আছে 2 থেকে 3 জন। যত্রতত্র প্রাইভেট প্রতিষ্ঠান ও সাবেক শিক্ষকদের অবহেলাকে দায়ী করছেন বর্তমান শিক্ষকরা। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের পাঠানো রিপোর্টে জানাচ্ছেন সাকিব আল হাসান। ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে, দেয়া হচ্ছে নিয়মিত মাসিক বেতনসহ অন্যান্য খরচ, কিন্তু পাঠ গ্রহণে নেই শিক্ষার্থীর উপস্থিতি। এমন চিত্র শিক্ষানগরী খ্যাত ময়মনসিংহের 100 বছরের পুরনো ঐতিহ্যবাহী বেশ কটি প্রতিষ্ঠানের। 1927 সালে প্রতিষ্ঠিত নগরীর গোলপুকুরপাড় এলাকার ঐতিহ্যবাহী রাধা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে দেখা যায় নবম শ্রেণীতে পাঠ গ্রহণ করছে মাত্র 2 জন এবং দশম শ্রেণীতে 3 জন শিক্ষার্থী, কিন্তু কাগজে কলমে শিক্ষার্থীর সংখ্যা 165 জন। একই অবস্থা মৃত্যুঞ্জয় স্কুলের। 6ষ্ঠ শ্রেণীর 4 শিক্ষার্থীকে পালাবদলে পাঠদান করছেন শিক্ষক। এমন দুরবস্থা এডওয়ার্ড ইনস্টিটিউশন ও সিটি কলেজিয়েট স্কুলেও। শিক্ষক শূন্যতার পাশাপাশি সাবেক শিক্ষকদের গাফিলতিকে দায়ী করছেন বর্তমান শিক্ষকরা। শিক্ষক শূন্যতা ছিল, প্রধান শিক্ষক না থাকলে স্কুলের অচল একটা অবস্থা থাকে, কারণ কমান্ডিং এর বিষয়টা যদি না থাকে। আগে যারা ছিল প্রধান শিক্ষক তারা স্কুলের প্রতি অযত্ন অবহেলা কারণে আস্তে আস্তে স্কুলের ছাত্র হ্রাস পাইতে পাইতে একেবারে শূন্যের কোঠা। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোর এমন চিত্র নিয়ে স্কুল সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে বলে জানালেন এই শিক্ষা কর্মকর্তা। যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা বলেছেন সেখানে কিন্তু মনিটরিং এবং নজরদারিটাও বাড়ানো হয়েছে এবং গত বছরও আমি তাদেরকে টার্গেট দিয়েছি যে আপনাদের যে কাঙ্ক্ষিত পরিমাণ স্টুডেন্ট থাকার কথা সেই স্টুডেন্টগুলো সামনের বছর আমরা দেখব। দ্রুত কার্যকরী উদ্যোগ নিয়ে ঐতিহ্যবাহী এসব প্রতিষ্ঠানের হারানো জৌলস ফিরিয়ে আনার দাবি সংশ্লিষ্টদের। সাকিব আল হাসান, RTV। দেশের বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসে তাপমাত্রা আরও কমে যাওয়ার পূর্বাভাস জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.5 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। কুড়িগ্রামে 11 ডিগ্রি সেলসিয়াস, পাবনার ঈশ্বরদীতে 11.3 ডিগ্রি সেলসিয়াস এবং দিনাজপুরে 11.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা 91% রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। তীব্র শীতের প্রভাব পড়েছে দেশের পোলট্রি শিল্পে। জয়পুরহাটে বাচ্চা ও মুরগির দাম কমায় ব্যাপক লোকসানের মুখে খামারিরা। এদিকে ডিম ও মুরগির দরপতনে দেউলিয়া হওয়ার পথে টাঙ্গাইলের প্রান্তিক খামারিরা। অনেকে খামার বন্ধ করে বেছে নিচ্ছেন অন্য পেশা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ।
পোলট্রি মুরগি উৎপাদনে দেশের মধ্যে অন্যতম জয়পুরহাট। এ জেলায় খামারি আছেন প্রায় ৯,০০০। শীতের তীব্রতায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন এখানকার পোলট্রি শিল্প। খামারিরা জানান, চাহিদা না থাকায় পাইকারিভাবে আগের তুলনায় কম দামে বিক্রি করতে হচ্ছে মুরগি, বাচ্চা ও ডিম। মূলত এই ঠান্ডা পড়ে বা শীতের 2 থেকে 3 মাস বাচ্চার দাম অজস্র পরিমাণে কমে যায়। হাইব্রিড বাচ্চা আমাদের কস্টিং খরচ আছে 35 টাকা, সেটা বিক্রি করতেছিল 10 থেকে 11 টাকা। ব্যাংক ইন্টারেস্ট আমাদের 9% থেকে 15% করার কারণে আমরা আরও লোকসানে আমরা পরিণত হয়ে গেছি। এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, সরকার যেন এই পোলট্রি শিল্পের দিকে একটু ভালোভাবে একটু নজর দেন। লোকসান পুষিয়ে নিতে খামারিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ দপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা। খামারে গিয়ে তাদেরকে পরামর্শ দিচ্ছি যাতে শীতের প্রকোপ থেকে তারা রক্ষা পায় মুরগিগুলো। টাঙ্গাইলে ছোট বড় মিলিয়ে প্রায় 20,000 পোলট্রি খামারি রয়েছেন। দৈনিক 1 কোটি মুরগি থেকে উৎপাদন হয় প্রায় 40 লাখ ডিম। শীতে চাহিদা কম থাকায় ডিমের দামে বড় দরপতন ঘটেছে। আমাদের উৎপাদন খরচ হচ্ছে 9 টাকা, কিন্তু এটা যখনই আমরা 6 টাকায় বিক্রি করছি তখন কিন্তু আমরা এখানে লাভের থেকে লসের আশঙ্কাটাই বেশি। আমরা সহ অনেকেই এই ব্যবসা থেকে আমরা সরে যাচ্ছি, হতাশাগ্রস্ত হয়ে গেছে, যেন আমাদের কোনো কিছু ভালো লাগতেছে না। মনিটরিং করে এই মধ্যস্বত্বভোগীরা যাতে ফায়দাটা লুটে নিতে না পারে সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শীত মৌসুমে নানা ভাইরাসের সংক্রমণ ও বিকল্প খাদ্যের দাম কম থাকাই পোলট্রি মুরগির দাম কমার অন্যতম কারণ বলছেন উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। চাহিদার চেয়ে উৎপাদন এবং সবজির প্রাপ্যতার বিষয়টি বিবেচনা নিয়ে ডিমের দাম কিছুটা কম, আমরা আশা করি খুব শীঘ্রই এই দাম বৃদ্ধি পাবে। তবে শীত কমলে লোকসান কাটিয়ে ওঠা সম্ভব বলছেন খাদ্য সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। পটুয়াখালীতে শীত ঝেঁকে বসতেই বেড়েছে গরম কাপড়ের চাহিদা। ফুটপাত থেকে অভিজাত বিপণী বিতান। জানুয়ারি মাসের মধ্যভাগে এসেও সর্বত্রই চলছে শীত বস্ত্রের জমজমাট বেচাকেনা। তবে বড় মার্কেটগুলোতে পোশাকের দাম বেশি হওয়ায় শহরের পুরাতন কাপড়ের অস্থায়ী দোকানগুলোতে ছুটছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। ডিসেম্বরের শুরু থেকেই পটুয়াখালীতে তাপমাত্রা ওঠানামা করছে 9 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসে। সেই সাথে ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে জেলা জুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। ঠান্ডার প্রকোপে বেশি বিপাকে পড়েছেন জেলার নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সহ খেটে খাওয়া দিনমজুররা। গরম কাপড়ের বাড়তি দামে অসহায় হয়ে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায় তাদের। তবে চলতি মৌসুমে শহরের পুরাতন কাপড়ের দোকানগুলো এসব মানুষের গরম কাপড়ের ভরসাস্থল হয়ে উঠেছে। স্বাদ আর সাধ্যের মধ্যে শীতের প্রয়োজনীয় পোশাক কিনতে নিম্ন আয়ের পাশাপাশি মধ্যবিত্তরাও ছুটছেন এখানে। একদিন শীতে বিপর্যস্ত মানুষের জনজীবন থেকে উদ্ধার আসে এখানে আসলে কম দামে এবং সস্তা দামে মানে মানুষের ক্রাইশ আমাদের মধ্যেই এখানে কিনতে পারবে। সাধ্যের ভিতরে নিতে পারতেছি, সেই জন্য এখানে ওই ট্রাউজার নিতে আসছি। বাইরের তুলনায় জায়গায় কম দাম পাওয়া যায়, আমাদের কোয়ালিটি মোটামুটি ভালো আছে, বাইরের তুলনায় দামটাও কম আছে। এখানকার দোকানগুলোতে পাওয়া যায় জ্যাকেট, সোয়েটার, জাম্পার, মাফলার, টুপি, গ্লাভস, শাল সহ শীতের বিভিন্ন পোশাক। গত বছরের তুলনায় এবার শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে বেচাকেনা বাড়াই খুশি ব্যবসায়ীরাও। গেঞ্জি, সোয়েটার সবই পাওয়া যায়, মাল আগের থেকে গ্রামের পাওয়া যায়, নতুন হাট থেকে অনেক সস্তায় দেওয়া হয়। আর জ্যাকেট পাওয়া যায়, কোটি পাওয়া যায়, শীতের পায়জামা পাওয়া যায়। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলে এসব অস্থায়ী কাপড়ের দোকান। সুলাইমান কবির, RTV। সার, কীটনাশক ও বীজের দাম বাড়ায় বোরো আবাদে আগ্রহ হারাচ্ছেন সাতক্ষীরা ও ঝালকাঠির অনেক কৃষক। পরে খালগুলো ভরে যাওয়ায় ব্যাহত হচ্ছে সেচ ব্যবস্থা। বাজারে ভেজাল সার ও কীটনাশক বেড়ে যাওয়ায় আগের চেয়ে 3 গুণ সার প্রয়োগ করেও পর্যাপ্ত ফলন না পাওয়ায় অভিযোগ তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। চিংড়ির পাশাপাশি মাটির উর্বরতা গুণে বোরো ধানেরও বাম্পার ফলন হয়ে থাকে সাতক্ষীরায়। কিন্তু বাজারে ভেজাল সারের সয়লাভে চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের কপালে। গেল সপ্তাহে সাতক্ষীরার সুলতানপুরের 2টি সারের গোডাউনে অভিযান চালিয়ে 15 লাখ টাকা মূল্যের ভেজাল সার ও কীটনাশক জব্দ করে পুড়িয়ে নষ্ট করে ভ্রাম্যমাণ আদালত করা হয় প্রতিষ্ঠান দুটিকে 2.5 লাখ টাকা জরিমানা। আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করবেন যদি আর কোথাও এরকম ভেজাল সার উৎপাদন বা বিক্রি বা মজুদে কোনো থাকে
আমরা অবশ্যই এটা তথ্য পাওয়ার সাথে সাথে আইনগত ব্যবস্থা নিব। কৃষকরা বলছেন 1 কেজি সার প্রয়োগ করে যে ফসল পাওয়া যেত 3 কেজি সার প্রয়োগ করেও সমপরিমাণ ফসল পাচ্ছেন না তারা। আগে ধরো 5টা হয়তো, এখন 1.5 কেজি দিতে হয়, 1 কেজি দিতে হয়। এখন 1 কেজি সার দিলে মানে 250 গ্রামের কাজ করতেছ না। সার আমরা যে ব্যবহার করি এ কোনো কাজই দেখায় না। এদিকে কনকনে শীত, ঘন কুয়াশা, শ্রমিক এবং সেচ সংকটে ঝালকাঠিতে ব্যাহত হচ্ছে বোরো আবাদ। পলি পড়ে খালগুলো ভরে যাওয়ায় সময় মতো সেচ দিতে পারছে না কৃষক। সেচের অভাবে শুকিয়ে ফেটে যাচ্ছে ধান ক্ষেত। বীজ অনেক লাল হয়ে যায়, বীজ ঠিক মতো তৈরি হয় না। শীতের কারণে রোয়াগুলি সব শুকাই যাইতেছে। প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। পলিথিন ব্যবহার করে এটা ঢেকে রাখে যাতে করে আমাদের চারাগুলো যেন শীতে আক্রান্ত না হয়, এ ধরনের আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। আশা করছি শীত যেহেতু কমে আসছে, আমাদের এই শীতের প্রকোপে আমাদের বীজতলা বা আমাদের চারা তেমন কোনো ক্ষতি হবে না। নিয়মিত বাজার মনিটরিং ও কৃষি উপকরণের দাম নাগালের মধ্যে না রাখলে উৎপাদনে আগ্রহ হারাবে কৃষক, এমনটি মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। সাকিব আল হাসান, RTV। শিক্ষার্থীদের উৎসাহিত করতে সিলেটের 2 উপজেলার 775 জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে ফাহিম আল ট্রাস্ট। এছাড়া গত বছরে অবসরে যাওয়া জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার 14 জন শিক্ষককে বেসরকারিভাবে পেনশনের টাকাও প্রদান করেছে তারা। সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক 342টি স্কুলের এসব শিক্ষার্থী এবং অবসরে যাওয়া শিক্ষকদের বৃত্তি ও অবসর ভাতা তুলে দেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা BPL সিলেট টিমের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। অনুষ্ঠানে প্রতি শ্রেণীতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত 3 জন করে মোট 24 জন শিক্ষার্থীকে কম্পিউটার, ট্যাব, শিক্ষার্থীর পিতাকে ক্রেস্ট প্রদান, প্রাথমিক স্তরের 10টি ও মাধ্যমিক স্তরের 10টি প্রতিষ্ঠানকে 50,000 টাকা করে বিশেষ পুরস্কার দেওয়া হয়। নোয়াখালীর কবিরহাট উপজেলায় ডাকাতিসহ 6 মামলার আসামি মিজানুর রহমান ওরফে রনি নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর নিহতকে ডাকাত আখ্যা দিয়ে বাজারে মিষ্টি বিতরণ করেছে একদল যুবক, যা এলাকায় আলোচনা সৃষ্টি করেছে। পুলিশ জানায়, গেল রাতে এক রাজনৈতিক বৈঠকে রনির সঙ্গে উপস্থিত নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। পরে কালীরহাট বাজার সংলগ্ন কাজী বাড়ির সামনের সড়কে কয়েকজন ব্যক্তি তাকে আটক করে লাঠি ও লোহার পাইপ দিয়ে মুখ ও মাথায় এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এতে রাত 10টার দিকে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। গেল রাতে উপজেলার এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার গোসাইর জোড়াইর এলাকার মিলন এবং বাসাইল পৌরসভার চকপাড়া এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আরফান। পুলিশ জানায়, সখীপুর উপজেলায় মোটরসাইকেলে 3 জন আরোহী সহ বাসাইল কলেজের সামনে আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীর উপরে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে পথচারী ও চালকের মৃত্যু হয়। আহত 2 আরোহীকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সারাদিন পরিশ্রমের মজুরি 185 টাকা। এ আয়ে চলছে চা শ্রমিকদের পরিবারের নিত্যযুদ্ধ। যতই উন্নত হোক চা শিল্প, সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটের চা বাগানগুলোতে বেতন বৈষম্য, অবহেলা আর মানবেতর জীবনযাপন এখন নিয়ম। ব্রিটিশ শাসনামলের মতো শ্রমিকদের ভাগ্য এখনও অবহেলিত ও শোষিত। সিলেটের গোয়াইনঘাট প্রতিনিধি সালমান শাহের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ব্রিটিশ উপনিবেশিক শাসনামল থেকে দারিদ্র্য আর বঞ্চনা যেন চা শ্রমিকদের নিত্যসঙ্গী। 185 টাকায় ভালো খাবার, স্বাস্থ্যসেবা কিংবা স্যানিটেশন যেন ভাগ্যের পরিহাসী নয়। এ অর্থে পরিবার চালানো প্রায় অসম্ভব। তবুও মালিকেরা হেসে বসেই গুনছেন সমৃদ্ধির কাগজ। যুগের পর যুগ একই চিত্র। জাফলং, শ্রীপুর, জৈন্তাপুর ও গোয়াইনঘাটের ক্ষুদ্র নৃগোষ্ঠীর চা শ্রমিকরা আজও বঞ্চিত। জীবনযাপন তাদের মানবতর অবস্থায়। বেতনটা একটু বাড়াইয়া দিলে সরকারের কাছে আমাদের দাবি এটাই যে আমরা বাচ্চা কাচ্চা একটু শিক্ষিত ভাবে করতে পারবো, একটু শান্তি শৃঙ্খলা ভাবে চলতে পারবো। মানুষের মতো বাচ্চা কাচ্চাকে ভালোভাবে লেখাপড়া করাতে পারি আর আমরা নিজেরা ভালো থাকি। সরকারের কাছে এইটুকু আমাদের অনুরোধ। ঘরে নিতে নিতেই টাকাটা শেষ হইয়া যায়। 70 টাকা চালের কেজি,
55 টাকা চালের কেজি, 2 কেজি চাল আনলে বাদ বেলা আর খানি মিলে না। সরকার যদি আমাদের বেতনটা একটু বাড়ায় দিত তাহলে আমাদের সংসারটা একটু ভালো মতো চলতো, বাচ্চা কাচ্চা নিয়ে একটু সুন্দরভাবে চলতে পারতাম। আমাদের মজুরি কম আছে, বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারি না। চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ জরুরি বলছেন চা বাগান কর্তৃপক্ষ। উন্নয়নের বা উন্নতির দিকে নিতে চায়, সবাইকে নিয়ে আগাইতে হবে, তাদের জন্য আলাদা আলাদা উদ্যোগ নিতে হবে এবং সবচেয়ে বড় কথা দেশপ্রেম নিয়ে সেই উদ্যোগটাকে বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত লেগে থাকতে হবে। বাগানটা টিকে রাখতে যা কিছু করার লাগে মানে সবার সাথেই পরামর্শ ক্রমে সেটার জন্য বিশেষ করে মানে মাননীয় চেয়ারম্যান স্যার, সরকার মহোদয় এবং আমরা মানে বাগানের মালিক সবাই মিলে এটা যেভাবে উন্নত করা যাবে, যেটা টিকে রাখা যায় সেই ব্যবস্থা করতে হবে। বিশেষ করে সরকার মহোদয় বেশি এটা। সংশ্লিষ্টদের দাবি এখনই সময় চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও মৌলিক সুযোগ নিশ্চিত করার, না হলে উন্নয়ন হবে শুধু মালিকদের বিলাস। লামিয়া তানজির মাহমুদ, RTV। কুড়িগ্রামে নিয়মনীতির তোয়াক্কা না করে বিভিন্ন ইটভাটায় অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি উত্তোলন করছে কয়েকটি প্রভাবশালী চক্র। এতে তৈরি ইটে নগরায়নের চাহিদা মেটালেও বাধাগ্রস্ত হচ্ছে কৃষিকাজ। স্থানীয়রা বলছেন বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। তবে নিয়ম মেনেই চলছে মাটি সংগ্রহ কার্যক্রম, দাবি সংশ্লিষ্টদের। কুড়িগ্রাম দক্ষিণ সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। জমির উপরি স্তরের মাটি খনন করা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও প্রশাসনের নজরদারির অভাবে কুড়িগ্রামের বিভিন্ন ইটভাটায় দেদারসে চলছে এই অবৈধ কার্যক্রম। ফলে জমির উর্বরতা নষ্ট সহ কৃষিক্ষেত্রে প্রভাব ফেলার আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রামের রাজারহাটের তালুক নাককাটি, গর্বের দোলা, জয়ডোভের দোলা সহ বিভিন্ন স্থানে অবাধে ইটভাটায় কৃষি জমির মাটি সরবরাহ করা হচ্ছে। চাষিদের অভিযোগ, দিনে রাতে ভেকু মেশিন দিয়ে এসব মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। আর মাটি কাটার এই কার্যক্রমের সাথে জড়িত স্থানীয় প্রভাবশালী মহল। ভেকু যে মাটি কাটবে, এই মাটি তো ভাড়ায় নিয়ে যাওয়া নিশ্চয়, এটা বাধাও করা হয়েছে, বাধা মানে না মানার পরও নিয়ে যাওয়া নিশ্চয়। প্রায় 7.5 একর জমির ঊর্ধ্বে 3.5 ফিট থেকে 12 ফিট পর্যন্ত গর্ত করে ফসলি জমি নষ্ট করতেছে। এটা একটা আবাদি জমি, এই জমিটার মধ্যে ভাটাপক্ষরা আসে অনেক দূর জমিটার মানে গর্ত করছে, এখানে আবাদি যেগুলো ছিল এরা সব নষ্ট হচ্ছে, ফলবাদী রাষ্ট্রের একটা ক্ষতি হচ্ছে। মনে করেন যে এখানে যে ভেগুতে জমিগুলো কাটতেছে, এগুলো তো মনে করেন এখন ফসল মানে চাষ করার মতো যোগ্য হবে না। এদিকে সম্প্রতি একটি পরিপত্র জারির বিষয়ে পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, স্থানীয় প্রশাসনের সহযোগিতা আমাদের মোবাইল কোর্টগুলো চলমান আছে। আর যে আমাদের আইন আছে, বালুমহল মাটি ব্যবস্থাপনা আইন, এই আইনে জরিমানার বিধান আছে এবং সম্প্রতি একটি পরিপত্র জারি হয়েছে। তো আমাদের কার্যক্রম চলমান আছে। অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের নজরদারির পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। আবরার মাহি, RTV। দিনাজপুরের নবাবগঞ্জে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে শিম চাষ। আবহাওয়া অনুকূলে থাকা এবং আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারের ফলে এবছর শিমের বাম্পার ফলন হয়েছে। এদিকে নরসিংদী জেলার শিম এখন শুধু দেশের বাজারেই সীমাবদ্ধ নেই, স্বাদ ও গুণগত মানের কারণে জায়গা করে নিচ্ছে বিদেশের বাজারেও। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। দিনাজপুরের নবাবগঞ্জের মাটি ও জলবায়ু শিম চাষের জন্য উপযোগী। খরচ তুলনামূলক কম হলেও উৎপাদন বেশি হওয়ায় শিম চাষে ঝুঁকছেন চাষিরা। এটাই লাগে তুলেন, এই যে ঝাংলি দিচ্ছেন এখন এই ভাবে হয়ে গেল, আর মাঝে মাঝে স্প্রে দিতে হয়। লাভ মনে করেন এখন তো মনে হয় 1400-1500 টাকা মন আছে, লাভ আছে সিমে। ফলন মোটামুটি ফলন এবার পাচ্ছি, দামও ভালো আছে। এদিকে বাণিজ্যিকভাবে শিম চাষ হচ্ছে নরসিংদীর বিস্তীর্ণ এলাকায়। স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে শিম রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে। সিন্ডিকেট ছাড়াই ন্যায্য দাম পেয়ে খুশি কৃষকেরাও। 35 জমিতে আমরা যে সিম রোপণ করা থেকে নিয়ে পরিচর্যা করা যে খরচ হয় তার থেকে মিনিমাম 1 লক্ষ টাকা লাভ হবে। সরাসরি রপ্তানিকারকরা এখান থেকে এসে নিয়ে যায়, এত করে কৃষকরা পরিবহন খরচটা কম লাগে, পরিবহন খরচ লাগে না এবং ন্যায্য মূল্যটা পায়। মাঠ পর্যায়ে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে জেলা কৃষি বিভাগ। সার্বক্ষণিক কৃষকদের সাথে
যোগাযোগ আছে, অনেক পরামর্শ অব্যাহত রয়েছে, ভবিষ্যতে এটা থাকবে ইনশাআল্লাহ। আমরা এইবার ইউরোপে রপ্তানি করতে পারছি, সেই কারণে কিন্তু কৃষকরা দামও ভালো পাচ্ছেন। সরকারি পৃষ্ঠপোষকতা ও আধুনিক বাজারজাতকরণ সুবিধা নিশ্চিত করা গেলে শিম চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এমন আশা কৃষকদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। কমিশনের সুপারিশ অনুযায়ী চলতি বছরের 1 জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকর করার কথা বলা হয়েছে। আর পুরো মাত্রায় বাস্তবায়ন হবে 2026-27 অর্থবছরের প্রথম দিন থেকে। বর্তমানে সর্বনিম্ন বেতন 8,250 টাকা, যা দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ ধাপে বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,20,000 টাকার বেশি করার প্রস্তাব রয়েছে। দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 15 লাখ, যারা 2015 সালের বেতন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা পাচ্ছেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গ্রিনল্যান্ড অধিগ্রহণ ইস্যুতে বিরোধিতা করায় যুক্তরাজ্য সহ ইউরোপীয় 8 মিত্র দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন তিনি। কোনো চুক্তি না হওয়া পর্যন্ত 1 ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানান তিনি। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি নিউজ। জানা যায়, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড সহ 8টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের পণ্যের উপর 10% শুল্ক কার্যকর হবে। এদিকে গ্রিনল্যান্ডে এসব দেশের প্রতিনিধিদের অজানা উদ্দেশ্যে সফরের জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডা নির্বাচন এর এবারের পর্বে আমি সাদ্দাম হোসেন আছি আপনাদের সাথে। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, সাথে জমে উঠেছে এর আলোচনা এবং সমালোচনা। তা নিয়েই এবারের আড্ডায় আমি উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে যেটা বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলে আমার মনে হয় নির্বাচনের পরিস্থিতি খুব ভালো থাকবে। ভবিষ্যতে যে সরকার আসবে ওই সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যাতে স্বাধীন সাংবাদিকতা এবং মুক্ত সাংবাদিকতা যাকে বলে সেটা যাতে নিশ্চিত করে। ব্রাহ্মণবাড়িয়া 4 কসবা আখাউড়ার আসনের সমস্ত গ্রামীণ যে রাস্তাঘাটগুলো সেগুলা উন্নয়ন করবেন। আরেকটা বিষয় ওনার খুব নজর দিবেন বলে আমি আশা করব। আমরা সীমান্তবর্তী এলাকার মানুষ, আমাদের এখানে বিভিন্ন সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন ক্রাইম হয়, সেগুলো একটু বিশেষ নজরদারিতে আনা। নতুন এবং নবীন ভোটারদের মনে একটা উৎসাহ কাজ করতেছে যে আমাদের প্রথম ভোট, আমরা আমাদের চয়েজের প্রার্থী এবং আমার ভোটটা অন্ততপক্ষে আমি দিতে পারবো। কেন্দ্রে গিয়ে কথা বলা হবে না যে আমার ভোট দেওয়া হয়ে গেছে বা ভোট দেওয়া লাগবে না। কসবা আখাউড়া সবচেয়ে মাদক সীমান্ত এলাকা, যাতে মাদকটা 0 টলারেন্সে আসে। আমরা এমন একজন সংসদ সদস্যকে নির্বাচিত করতে চাই ইনশাআল্লাহ এবার নির্বাচনে। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নির্বাচনীয় সকল বার্তা পেতে RTVর সাথেই থাকুন। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।